হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি গল্পটি ভালো লাগবে এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রণয়ের দ্বিতীয় সুর, লেখিকা তিতলি। গল্পের প্রথম অংশ। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রুহি, আর কয়েক ঘন্টা আগের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে। হঠাৎ তার জীবনের সাথে কি ঘটে গেল। কলেজ থেকে ফিরে দেখে কিছুর একটা আয়োজন চলছে, কিন্তু কিসের আয়োজন তার ঠিক বুঝতে পারছে না। হঠাৎই রুহির মামি এসে রুহিকে বলল, তুই তাড়াতাড়ি ঘরে গিয়ে রেডি হয়ে নে, একটা ভালো শাড়ি রেখেছি, গিয়ে পরে নে। রুহি তখন বলল, শাড়ি কেন পরবো? রুহির মামি বলল, কারণ আজকে তোর বিয়ে, পাত্র খুব ভালো বুঝলি, তার নাম কি জানিস? রুহি কোনো কথা না বলে থম মেরে দাঁড়িয়ে আছে। রুহির মামি বলল, তার নাম রকি। কথাটি বলেই কেমনভাবে একটা হাসলেন। রুহির মাথায় যেন বজ্রপাত ঘটল। রুহি তার মামির পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, রকির সাথে বিয়ে দিও না, তুমি যা কাজ করতে বলবে সব করব, তবুও এই বিয়ে দিও না। রুহি কাঁদছে আর বলছে, দরকার হলে আমাকে তুমি দুবেলা না হয় খেয়ে দিও, আমাকে বিয়ে দিও না। তখন রুহির মামি রুহিকে টানতে টানতে রুমে গিয়ে আটকে দিল। রুহি জানে রকি ছেলেটা ভালো না, মাতাল একটা ছেলে। এর আগেও রুহিকে প্রচুর বিরক্ত করত। কিছুক্ষণ পর রুহির মামি রুহিকে জোর করে শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেল। রুহি তখনও কেঁদে চলছে। রুহির মামা বাড়িতে নেই, আর সেই সুযোগে রুহির বিয়ে দিয়ে দিচ্ছে। রুহিকে তখন কবুল বলতে বলল। রুহি কোনো মতেই কবুল বলছে না। তখন রকি উঠে গিয়ে ঠাস করে চর মারল। রুহির চুলের মুঠি ধরে আর একটা চর মারতে যাবে, তখনই কেউ ওর হাতটা ধরে নিল। তাকিয়ে দেখলো একটা ছেলে এবং আরো অনেক লোকজন। আহসান রকিকে ঘুরিয়ে ঠাস করে সপাটে একটা চর মারল। পাড়ার সবাই রুহির মামিকে এইভাবে জোর করে বিয়ে দেওয়ার জন্য তাকে সহ রকিকে পুলিশে দেবেন বলছে। কথাটি শোনা মাত্রই রকিও তার দলবল সব পালালো। রুহির মামি চুপ করে দাঁড়িয়ে আছে। পাড়ার সবাই যখন বলল রুহির কি হবে, ওকে কে বিয়ে করবে, কারণ ওর তো লগ্ন ভ্রষ্টা হলো। রুহি যেন নিজের মধ্যেই নেই, বসে বসে নীরবে চোখের জল ফেলছে। রুহির ফর্সা গালটা লাল হয়ে গেছে চর মারার কারণে। তখন একজন মহিলা বললেন, রুহির বিয়ে আহসানের সাথেই হবে। আহসান তার মায়ের কথায় চমকে উঠল। আহসান বলল, আম্মু কি বলছো তুমি? শিউলি বেগম বলল, মেয়েটাকে বিয়ে করতে, না হলে মেয়ে কার কি হবে? আহসান কিছু বলতে গেলে শিউলি বেগম বললেন, এটা আমার অনুরোধ। তারপর আহসানের সাথে রুহির বিয়েটা সম্পূর্ণ হলো। রুহি যখন গাড়ি থেকে নামলো, দেখলো বিশাল বড় একটা বাড়ি। তারপর যখন বাড়ির মধ্যে ঢুকলো, তখন দেখলো একজন কম বয়সী একটি মহিলা এবং ঠিক তার বয়সী একজন পুরুষ দাঁড়িয়ে আছে। শিউলি বেগম কিছু বলবেন, তার আগে আহসান বলল, মা প্লিজ আমাকে আর কিছু বলো না, ওনাকে গেস্ট রুম নিয়ে যাও। শিউলি বেগম রুহিকে রুমে নিয়ে এসে রুহির মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে কিন্তু খারাপ না, সে একজন খুব বড় বিজনেসম্যান। আমার ছেলেকে এবং তার খুব প্রিয় একজনকে তোমাকে আগলে রাখতে হবে। প্রিয় একজনটা তার মেয়ে। কথাটি শুনে রুহি তার দিকে তাকালো। পারবে তো? রুহি ঘাড় নেড়ে হ্যাঁ বোঝালো। শিউলি বেগম তারপর চলে গেলেন। রুহি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2টা 30 বেজে গেছে। সারাদিন ওর ক্লান্তিতে বিছানায় শুয়ে পড়ল। সকালে 6টার সময় ঘুম ভেঙে যাওয়ার কারণে আর ঘুমায়নি রুহি। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে ভাবছিল। তখন কিছু একটা শব্দে তার ভাবনার ছেদ ঘটল।
পেছনে ঘুরে তাকিয়ে দেখে আহসান এসেছে। আহসান এই প্রথম মেয়েটাকে ভালো করে দেখছে। কালকে একবার ওর দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি। মেয়েটা সত্যিই সুন্দর দেখতে। তবে আহসান রুহির চোখের দিকে তাকিয়ে থমকে গেল। এই চোখের সাথে প্রিয়তার চোখের মিল আছে। রুহি মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে। আহসান বলল, তোমাকে আমার কিছু বলার আছে। আমি বিবাহিত, তুমি জানো। আমার একটা মেয়ে আছে, জানো। রুহি বলল, হ্যাঁ জানি। আহসান যেন কিছুটা অবাক হলো। নিজে থেকেই বলল, আম্মু বলেছে। রুহি বলল, হ্যাঁ। আহসান তারপর নিজেই বলল, দেখো, তোমার আর আমার বিয়েটা সব সাধারণ সবার বিয়ের মতো হয়নি। এবং তুমি আমার থেকে অনেকটা ছোট বয়সে। তোমার আর আমার বয়স পার্থক্য 14 বছর। তাই তোমাকে আমি সহজে মানতে পারছি না। তবে তোমার কোনো কিছুর দরকার পড়লে আমাকে বা আম্মুকে বলবে। রুহি বলল, ঠিক আছে। তারপর আহসান বেরিয়ে গেল। রুহি তখন দাঁড়িয়ে ভাবছে, উনি আমার থেকে বয়সে 14 বছরের বড় তো কি হয়েছে, মানুষ হিসেবে উনি সত্যি অসাধারণ। কিছুক্ষণ এভাবে জানালার কাছে বসে থাকলো। আহসান রুমে গিয়ে ভাবছে, প্রিয়তা ছিল ওর প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা, প্রথম প্রণয়। সেই অনুভূতি, সেই ভালোবাসা, প্রণয় কখনো কি ভুলতে পারবে? না, প্রথম ভালোবাসা প্রণয় ভোলা সম্ভব নয়। কিন্তু রুহির প্রতি কি ভালোবাসা সৃষ্টি হবে আহসানের তা জানা নেই। তার জীবনে কি তাহলে প্রণয়ের দ্বিতীয় সুর আসছে? বিছানায় বসেছিল রুহি, তখন দেখলো একটা মেয়ে এবং তার কোলে একটা ছোট বাচ্চা মেয়ে নিয়ে তার রুমে ঢুকলো। রুহি তখন বিছানা থেকে নেমে দাঁড়ালো। নীরা তখন বলল, তুমি তাহলে আমার নতুন ভাবি? রুহি তখন নিষ্পলক তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে হয়তো মেয়েটাকে। রুহির অবাক হয়ে তাকানো দেখে নীরা মুচকি হেসে বলল, আমাকে তুমি হয়তো চিনতে পারছো না। আমি হলাম তোমার একমাত্র ননদ। নীরার কোলে থাকা বাচ্চাটা রুহির দিকে তাকিয়ে আছে। নীরা তারপর বলল, কালকে তোমরা দেরি করে বাড়িতে এসেছো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমাকে দেখোনি। নীরা মনে মনে ভাবছে, নতুন ভাবি খুব সুন্দর দেখতে। প্রিয়তা ভাবি ও সুন্দর ছিল, কিন্তু গায়ের রংটা নতুন ভাবির মতো খুব ফর্সা না। নীরা বলল, ভাইয়া বলল তুমি আমার থেকে ছোট। তোমার কোন ইয়ার? রুহি বলল, ফার্স্ট ইয়ার। নীরা বলল, তুমি তাহলে অনেক ছোট। নীরা একটা মুচকি হেসে বলল, আমি তোমাকে ভাবি বলেই ডাকবো। নীরা আর কিছু বলবে, তখনই নীরার চুল টেনে ধরলো প্রিয়া। নীরা আহ বলে উঠল। প্রিয়ার হাতটা ছাড়িয়ে নীরা বলে উঠল, তোমাকে তো বলা হয়নি। প্রিয়া হলো ভাইয়ার মেয়ে, মানে তোমার মেয়ে। রুহি এতক্ষণ পুচকে মেয়েটাকে দেখছিল, খুব সুন্দর দেখতে পুচকুটা। রুহির মনে হলো প্রিয়াকে দেখতে আহসান বাবুর মতোই। বাচ্চাটাকে রুহির খুব ভালো লাগলো। নীরা প্রিয়াকে রুহির কোলে নিয়ে রুহির জন্য শাড়ি আনতে গেল। প্রিয়া তার আধো আধো গলাতে বলে উঠল, মাম্মা তুমি এতদিন কোথায় দিলে? রুহি কি বলবে বুঝতে পারছে না। প্রিয়া আবার বলল, মাম্মা তুমি জানো রোশান ভাইয়া তার মায়ের কোলে এত কত আদর খায় চাচির। রোশান হলো আহসান এর ভাইয়ের 5 বছরের ছেলে। আহসানের ভাই রাফসা আফসান তার স্ত্রী তানিয়া। রুহির পিয়ার কথা শুনে খুব কষ্ট হলো। এইটুকু একটা বাচ্চার কত কষ্ট। রুহি পিয়াকে বুকের সাথে জড়িয়ে বলল, মাম্মা চলে এসেছে, আমাকে ছেড়ে আর কোথায় যাবে না, তোমাকে খুব আদর করবে। প্রিয়া রুহিকে একটা চুমু দিয়ে বলল, সত্যি? রুহি বলল, হ্যাঁ সোনা। নীরা রুহিকে শাড়ি দিয়ে প্রিয়াকে নিয়ে নিচে গেল এবং রুহিকে নিচে যেতে বলে গেল। সবাই অপেক্ষা করছে।
আহসান এবং বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসেছিল সকালের ব্রেকফাস্টের জন্য। তখন আহসান সিঁড়ির দিকে তাকিয়ে থমকে গেল, কারণ রুহি একটা লাল রঙের জামদানি শাড়ি পরে নামছিল। রুহি ফর্সা শরীরে লাল রংটা যেন রুহির সৌন্দর্যে আরো বাড়িয়ে তুলছে। আহসান নিজেকে ঠিক করে স্বাভাবিক হয়ে বসল। শিউলি বেগম আহসানের ব্যাপারটা লক্ষ্য করে আনন্দ পেলেন। তানিয়া তাকিয়ে দেখল, এত সুন্দর দেখতে। বাড়ির সবার তাকানো দেখে ভেতরে ভেতরে রেগে থাকলো। তখন প্রিয়া আহসানের কোল থেকে নেমে ছুটে আম্মা বলে রুহির কাছে চলে গেল। রুহি প্রিয়াকে কোলে তুলে নিল, তারপর সামনে এগিয়ে আসলো। আহসান সহ সবাই অবাক হয়ে গেল বিষয়টা দেখে। শিউলি বেগম রুহিকে আহসানের পাশে বসতে বলল। রুহি একটু ইতস্তত করলো, তারপর আবার বলাতে বসে পড়লো। প্রিয়া তখন বলল, মাম্মা, আমাতে খাইয়ে দাও। রুহি হেসে বলল, ঠিক আছে। তানিয়া তো রীতিমতো অবাক, প্রায় মেয়ে কি করে কেউ প্রথম দিনেই 7 বাচ্চাকে এইভাবে আপন করতে পারে। আফসান তখন বলল, ভাইয়া তুই কি আজকে অফিসে যাবি? আহসান বলল, অফিসে যাব না কেন, অবশ্যই যাব। তাছাড়া আমি যতদূর জানি আজ তো কোনো ছুটির দিন না। আফসান আমতা আমতা করে বলল, আজকে তো তোর রিসেপশনাল দেখ। আর আফসান বিয়েটা আর 5টা বিয়ের মতো নয়, তাই রিসেপশন করতে হবে না। শিউলি বেগম বললেন, রিসেপশন হবে, কারণ বিয়েটা যখন হয়েছে তখন রিসেপশন হবে, আর কোনো কথা না। রুহি এতক্ষণে বুঝলো শিউলি বেগমকে সবাই খুব ভয় পান এবং সবাই মেনেও চলে। আফসান তারপর উঠে অফিসে চলে গেল, আর নীরাও ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে চলে গেল। শিউলি বেগম একটু পরে আহসান এবং রুহিকে তার রুমে যেতে বলে উঠে গেল। প্রিয়া একটা খেলনা নিয়ে খেলছে। আহসান আর রুহি বসে থাকলো, তবে দুজনের মাঝেই নীরবতা ছড়ল। কিছুক্ষণ পর আহসান নীরবতা কাটিয়ে রুহিকে বলল, আম্মু আমাদের রুমে যেতে বলেছেন, চলো। আহসান একটা জিনিস খেয়াল করেছে, কালকেও তখন রুহির সাথে কথা বলছিল তখনও নিচের দিকেই তাকিয়েছিল, আর আজকেও। বলে আহসান গটগট করে হেঁটে চলে গেল। আহসান তার সামনে আসলেই বা কোনো কথা বললেও রুহির যেন অন্যরকম এক অনুভূতি হয়। এই লম্বা সুদর্শন সুঠাম দেহের ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকটার মাঝে যেন আলাদা একটা মাধুর্য রয়েছে। অতঃপর রুহিরও পা বাড়ালো শিউলি বেগমের রুমের দিকে। রুহি আর আহসান শিউলি বেগমের রুমে দাঁড়িয়ে আছে। রুহি বেচারি ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে, না জানি তাকে কি বলে। রুহি ভয়ে হাত দিয়ে শাড়ির আঁচল পেঁচাচ্ছে। আহসান আর চোখে একবার রুহির পরখ করলো, কিন্তু কিছু বলল না। শিউলি বেগম তখনই একটা কাঠের বাক্স নিয়ে বিছানায় বসলেন। কাঠের বাক্সটা দারুণ কারুকার্য করা। রুহি সেই যা মুখটা নামিয়েছে, এখনো মুখটা তুলছে না। আহসান অবাক হয়ে তার মায়ের দিকে তাকালো। শিউলি বেগম তখন রুহিকে তার কাছে ডাকলো। রুহি ধীরে ধীরে এগিয়ে গেল। শিউলি বেগম রুহিকে বলল বিছানায় বসতে, তারপর বাক্সটা খুলে সোনার দুটো বালাজোড়া বের করে রুহিকে দিলেন। রুহি কাঁপা কাঁপা গলায় বলল, আম্মা এত দামি গয়না কেন দিচ্ছেন? আমি নিয়ে কি করব? শিউলি বেগম বললেন, আমি আমার 2 বৌমাকেই দিয়েছিলাম, তানিয়া, প্রিয়তা, ওদেরকেও আমি বালাজোড়া নতুন বানিয়ে দিয়েছি। আর তোমার বালাজোড়াগুলো একটু বেশি স্পেশাল। কেন জানো? রুহি ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না, কারণ এই বালাজোড়া আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর আমি তোমাকে দিলাম। রুহি বলল, কিন্তু? আর কোনো কথা না, আম্মা বলছো, আর আম্মা দিলে কিছু নেবে না। রুহি আর কিছু বলল না। রুহির চোখ জোড়া ছলছল।
কারণ মা কি জিনিস, মায়ের ভালোবাসা, আদর তার তো রুহি জানে না। রুহি একটা মুচকি হেসে হাত জোড়া বাড়িয়ে দিল। শিউলি বেগম বালাজোড়া হাতে পরিয়ে দিয়ে রুহিকে বলল, আজ তোমার রিসিপশন, বিকেলে পার্লার থেকে আসবে তোমাকে সাজাতে, এখন রুমে যাও বলে রুহির মাথায় হাত বুলিয়ে দিল। রুহি গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আহসান এবার গম্ভীর গলায় বলল, আম্মু তুমি রিসিপশন কেন করতে বললে? তুমি তো জানো আমাদের বিয়েটার 5টা বিয়ের মতো নয়। শিউলি বেগম বললেন, কালকে তোমাকে বিয়ে করতে অনুরোধ করেছি কারণ প্রিয়া একটা মা পাবে। আর মেয়েটির কি হতো ভেবে দেখেছিস? ওর মামির কাছে আরো অত্যাচারিত হতো, সমাজেও বাঁচতে পারতো না। তারপর কিছুক্ষণ থেমে আবার বলল, রুহি ভালো মেয়ে, আমি ওর পাড়ার লোকজনের কাছ থেকে শুনেছি। দেখবি আহসান, তুই খুব সুখী হবি। একদিন তুই বলবি আমি ঠিক। আহসান বলল, আম্মু আমার সময় দরকার, তবে আমি ওর সব দায়িত্ব পালন করব বলেই রুম থেকে আহসান বেরিয়ে গেল। সন্ধ্যা 6টা, রুহিকে পার্লারের মেয়েরা রেডি করছে। মেরুন রঙের লেহেঙ্গা পরেছে আজকে রুহি। রুহিকে আজ কোনো পরীর থেকে কম লাগছে না। রুহি এমনিতেই সুন্দর, মেরুন কালারটা যেন রুহির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আর প্রিয়াকে একটা মেরুন রঙের জামা পরিয়েছে, একদম কিউটের ডিব্বা লাগছে। বসে বসে তার মাম্মাকে দেখছে আর চকলেট খাচ্ছে। প্রিয়া তার আধো আধো গলায় বলল, মাম্মা দেখতে খুব সুন্দর লাগছে বলেই খিলখিল করে হাসছে। তখনই নীরা রুমে ঢুকে ঢুকে পড়ল। হ্যাঁ ভাবি, তোমাকে খুব সুন্দর লাগছে, আজ তো ভাইয়া তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না। রুহি একটু লজ্জা পেল। রুহি আহসানের কথা শুনলেই লজ্জা পায়। রুহি নীরাকে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে। নীরা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছে। নীরাকে আজ কোনো অংশে কম লাগছে না, উজ্জ্বল শ্যামলা শরীরে ভালোই লাগছে। তখনই প্রিয়া গাল ফুলিয়ে বলল, আমাতে কেমন লাগতে বলো? নীরা আর রুহি দুজনেই বলে উঠল, খুব সুন্দর লাগছে, একদম পরীরানীর মতো। রুহি প্রিয়াকে তার মুখ মুছিয়ে দিতে লাগলো। চকলেট খাওয়ার থেকে বেশি মুখে মাখিয়েছে। তারপর প্রিয়ার গালে একটা চুমু দিল। নীরা বলল, ভাবি চলো, সব গেস্ট চলে আসবে এবার। নীরা প্রিয়াকে কোলে নিয়ে নিচে গেল। তারপর রুহিও পা বাড়ালো নিচে যাওয়ার জন্য, কিন্তু তখনই একটা বিপত্তি ঘটলো। রুহি লেহেঙ্গাতে পা বেজে পড়তে গেল। তখনই মনে হলো কেউ ওর কোমর ধরে নিল। রুহি আস্তে আস্তে চোখ খুলে দেখলো ব্যক্তিটি আর কেউ না, আহসান। আহসানের দিকে তাকিয়ে দেখলো কেমন মুগ্ধ চোখে রুহির দিকে তাকিয়ে আছে। আহসান আজকে ব্ল্যাক কালারের স্যুট পরেছে, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার। আহসানের সৌন্দর্য যেন বেড়ে উঠেছে। রুহির এই প্রথম সামনে থেকে আহসানকে দেখছে, গম্ভীর মানুষটাকে দেখছে। রুহি খেয়াল করলো আহসানের চোখের মনি হালকা খয়েরি, তাতে ধূসরও বলা চলে। রুহির যেন হার্টবিট বেড়ে গেছে, স্বাভাবিকের তুলনায় বেশি বিট করছে। রুহি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আহসান বাবু। রুমের রুহির কথায় আহসানের ঘোর কাটলো। তারপর রুহিকে সোজা দাঁড় করিয়ে গম্ভীর গলায় বলল, দেখে শুনে আসতে চলাফেরা করো। রুহি কিছু বলছে না, চুপচাপ মুখ নামিয়ে আছে। তারপর আহসান বলল, আমার হাতটা ধরো আর ধীরে ধীরে আমার সাথে এসো। আহসান তার হাতটা বাড়িয়ে দিল। রুহি একটু ইতস্তত করলো, তারপর ধীরে ধীরে আহসানের দিকে হাতটা বাড়িয়ে দিল। অতঃপর দুজনে রিসেপশনার পার্টির দিকে এগুতে লাগলো। আহসান যখন রুহির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছিল, সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়েছিল। রিসিপ
রিসিপশনাল পার্টিতে থাকা ছেলেগুলো রুহির ওপর বড়সড় একটা ক্রাশ খেয়ে বসে আছে, যেন চোখের সামনে কোনো পরীকে দেখছে। আর পার্টিতে থাকা মেয়েগুলো যেন চোখ দিয়ে গিলে খাবে। কালোর ড্রেসে আহসানকে মারাত্মক সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে 27-28 বছরের যুবক। আবার পার্টিতে থাকা আহসানের অফিসের কিছু মেয়ে স্টাফগুলো রুহির দিকে কেমন ক্রোধান্বিত হয়ে তাকিয়ে আছে, কারণ শর্ট ড্রেস পরেও নিজেদের কখনো আহসানের কাছে আকর্ষণিত করতে পারে না। আর সেখানে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলো। সবার তাকানো দেখে রুহি কিছুটা নার্ভাস হয়ে পড়লো। আহসান সেটা লক্ষ্য করে নীরাকে ইশারা করলো রুহিকে সঙ্গ দিতে। নীরা রুহির কাছে এসে মুচকি হেসে রুহিকে স্টেজের দিকে নিয়ে গেল। তানিয়া সবার মুখে রুহির এমন প্রশংসা শুনে ও রাগটা যেন রুহির উপর আরো বাড়তে লাগলো। তখনই আহসান তানিয়ার কাছে এসে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? তানিয়া তো এমনিতেই মাথা গরম ছিল, তার উপর আহসানের এই রকম উদ্ভট কথায় আরো রেগে যায়। রেগে বলল, ইচ্ছে হয়েছে সারা জীবন দাঁড়িয়ে থাকার প্রতিজ্ঞা করেছি। আফসান অবাক হয়ে বলল, কেন? তাহলে আমাদের বাপ ছেলের কি হবে? তানিয়া বিরক্তি হয়ে বলল, শরত, বলেই চলে গেল। আফসান ভাবছে তানিয়া হঠাৎ রেগে আছে কেন। রুহি স্টেজে বসেছিল, হঠাৎ সামনে তাকিয়ে রুহির চোখ ছলছল করে ওঠে। রুহি যেন বিশ্বাস করতে পারছে না তার মামা এসেছে। রুহির মামা রুহির কাছে এসে বলল, কেমন আছিস মা? রুহি মামাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রুহির মামা রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না মা, আমি তোর কাছে তোর মামির হয়ে ক্ষমা চাইছি। আমি তোকে ভালো রাখতে পারিনি, তোর খেয়াল রাখতে পারিনি। রুহি কাঁদতে কাঁদতে বলল, না মামা, এতে তোমার কোনো দোষ নেই। দোষ তো আমার ভাগ্যের, না হলে জন্মের সময় মা আমায় একা করে চলে যায়। রুহির মামা রুহির চোখের জল মুছে বলল, আজকে কাঁদিস না মা, আজকে তোর খুশির দিন। আমি সব শুনেছি, তোর শাশুড়ি আম্মা আমাকে সব বলেছে। রুহি বলল, তোমাকে কে ইনভাইট করলো এখানে আসতে? আহসান আমাকে ফোন করে এখানে আসতে বলেছে। রুহির মামা সেই দিন বাড়িতে এসে পাড়া প্রতিবেশীর কাছ থেকে রুহির মামির কর্মকাণ্ড শুনে খুব রেগে গেলেন। রুহির মামা বলল, তুমি এটা কি করে করতে পারলে? সামান্য 2 দিন বাড়িতে ছিলাম না, আর তুমি এত কিছু ঘটিয়ে দিলে। রুহির মামি কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে। আসলে রকি বলেছিল রুহিকে খুব ভালোবাসে। এমনিতেই রকিদের অবস্থা তো ভালো, রুহির এখানে বিয়ে হলে ভালো থাকতে। তাই আর কিছু বলতে পারলো না। তার আগেই রুহির মামির গালে একটা চড় বসিয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, আর একটাও মিথ্যা কথা বলবে না, তোমাকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। বলেই গট গট করে হেঁটে চলে গেলেন। আজকে সকালে আহসান ফোন করে রিসেপশনের কথা জানতে পারলো। রুহির মামা বলল, আহসান খুব ভালো ছেলে, তুই খুব সুখী হবি। এতদিনে আমি মানুষ ভালোই চিনতে শিখেছি। প্রিয়া রুহির কাছে এসে বলল, মাম্মা তুমি কাঁদতো তেন, তোমাতে কেউ বকেথে? রুহি প্রিয়াকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে বলল, না আম্মা, আমাকে কেউ বকেনি। রুহি সামনে তাকিয়ে দেখলো আহসান তার ক্লায়েন্টদের সাথে কথা বলছে এবং পার্টিতে আসা আরও লোকজন এর সাথে কথা বলছে। আহসান ঘুরে তাকানোর ফলে দুজনের চোখাচোখি হয়ে গেল। কিছুক্ষণ পর নীরা আহসানকে নিয়ে এসে রুহি আর আহসানকে কাছাকাছি দাঁড় করিয়ে ক্যামেরাম্যানকে বলল দুজনের ছবি তুলতে। ক্যামেরাম্যান রুহি আর আহসানকে একটা ক্লোজ দাঁড়াতে বলল। প্রিয়াকে নিয়েও ছবি তুললো। প্রিয়া তো খুব খুশি, মাম্মামের গলা জড়িয়ে ধরে অনেক ছবি তুললো। আফসান এসে বলল, আমরা কি বাদ পড়লাম? অতঃপর বাড়ির সবাই মিলে ছবি তুললো। রুহি যখন গেস্ট রুমের দিকে গেল, শিউলি বেগম বলল,
আজকে থেকে তুমি আহসানের ঘরে থাকবে, কোনো গেস্ট রুমে না। আহসান বলল, আম্মু আমি তো কালকে তোমাকে বললাম আমার সময় লাগবে, আমি তো ওর সমস্ত দায়িত্ব নিয়েছি। রুহি মিনমিন করে বলল, আম্মা আমার গেস্ট রুমে থাকতে কোনো অসুবিধা হবে না, আমি ওখানে ঠিক আছি। শিউলি বেগম নরম গলায় বলল, আমি জানি মা, তুমি ঠিক থাকবে। আহসানের কড়া গলায় বলল, তুমি নিশ্চয়ই জানো বাড়িতে অনেক কাজের লোকজন রয়েছে, এই সব কথা বাইরে যেতে বেশি সময় লাগবে না, তখনই সবাই কি বলবে বুঝতে পারছো। আহসান গটগট পায়ে রুমে চলে গেল। রুহি আহসানের রুমে এসে ইতস্তত করছে, আসলে কোথায় ঘুমাবে বুঝতে পারছে না। আহসান রুহির আড়ষ্টতা দেখে বলল, আমি তোমাকে সিরিয়ালের মতো বলবো না যে তুমি নিচে ঘুমাও, তুমি বিছানায় শুয়ে পড়ো। রুহি মিনমিন করে বলল, আমার নিচে ঘুমাতে কোনো অসুবিধা নেই। আহসান বুকে হাত গুজে গম্ভীর গলায় বলল, আমার কথা শেষ হয়নি। তারপর থেমে বলল, আমি ডিভানে ঘুমিয়ে পড়ব। রুহি আর কিছু বলতে পারল না আহসানের ভয়ে। অতঃপর বিছানায় গিয়ে গুটিসুটিভাবে ঘুমিয়ে পড়ল। আহসান এতক্ষণ চোখে হাত দিয়ে এমনি শুয়েছিল, একটু ঘুরে দেখলো রুহি বাচ্চাদের মতো গালে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর নিজেও আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেল। সকালের মিষ্টি রোদের আলোয় ছটা আহসানের মুখে পড়ায় তার ঘুম ভেঙে যায়। চোখ মুখ কুঁচকে উঠে বসে, তারপর বারান্দায় যায়। সকালের নির্মল বাতাস, প্রকৃতির যে সৌন্দর্য তা অনুভব করার মধ্যে এক আলাদাই শান্তি রয়েছে। আহসান বারান্দায় গিয়ে দেখে একটা মেয়ে বাগানে হাঁটছে। আহসান বোঝার চেষ্টা করছে এত সকালে বাগানে কে হাঁটছে, এই বাড়ির তো কেউ এত সকালে ওঠে না, তারপর আবার বাগানে হাঁটছে। পরক্ষণে মনে হলো রুহি কি তাহলে বাগানে। আহসান বারান্দায় দাঁড়িয়ে দেখতে লাগলো। রুহির সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রয়েছে, কারণ মামার বাড়িতে কিছু কাজ করেই স্কুল কলেজে যেত। রুহি ঘুম থেকে উঠে বারান্দা থেকে বাগানটা দেখে চলে এসেছে। হালকা শীতের সকালে কচি কচি ঘাসের উপর শিশিরের বিন্দু পড়ে থাকায় তার উপর দিয়ে খালি পায়ে হাঁটার মজাটাই আলাদা। রুহি সেই আনন্দটা অনুভব করছে। আহসান ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে রুহির কর্মকাণ্ড দেখছে। কলাপাতা রঙের শাড়ি পরিহিত নারীটিকে যেন প্রকৃতির এক মায়াবী মানবী মনে হচ্ছে আহসানের কাছে। যার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে সেই মায়াবী নারীর স্বামী। অথচ রুহি এদিকে বুঝতেই পারলো না কেউ তার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রুহি রুমে এসে দেখলো আহসান সোফায় বসে কিছু ফাইল চেক করছে। রুহি কিছু না বলে হালকা অগোছালো বিছানা গুছিয়ে রাখছে। আহসান আর চোখে মাঝে মাঝে রুহিকে পর্যবেক্ষণ করছে। তখনই প্রিয়া ছুটে এসে রুহির কোমর জড়িয়ে ধরলো। রুহি মিষ্টি করে হেসে প্রিয়াকে কোলে তুলে নিল। প্রিয়া গাল ফুলিয়ে বলল, মাম্মা জানো কালকে আমি তোমাদের সঙ্গে ঘুমাতে চেয়েছিলাম। থুপি না বলল। রুহি কিছুটা বিস্ময় নিয়ে বলল, কেন সোনা? প্রিয়া তার আধো আধো কণ্ঠে মাথায় তর্জনী আঙ্গুল দিয়ে ভাবার ভঙ্গিতে বলল, আমি জানি না। রুহি প্রিয়ার গাল টেনে বলল, আজকে থেকে তুমি আমার কাছে ঘুমাবে সোনা। রুহি আর চোখে একবার আহসানের দিকে তাকালো। সে তখনও ফাইল দেখে যাচ্ছে। প্রিয়া রুহির কোল থেকে নেমে আহসানের কাছে গিয়ে কোলে বসে পড়ল। আহসানও মেয়েকে পরম যত্নে আগলে নিল। তারপর নরম গলায় বলল, আমার আম্মু কি কিছু খেয়েছে? প্রিয়া তার পাপার গলা জড়িয়ে ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ না। আহসান প্রিয়াকে বেডে বসিয়ে একটা চকলেট দিল। তারপর কপালে একটা চুমু দিয়ে প্রিয়ার দিকে তাকিয়ে দেখছে এই মেয়েটা প্রিয়তা আর তার ভালোবাসার চিহ্ন। প্রিয়া একদম
দেখতে প্রিয়তার মতো হয়েছে, শুধু চোখটা তার মতো বাদামি রঙের হয়েছে। আহসান রুহিকে বলে, তুমি তো কুঁজো হয়ে যাবে সব সময়, মুখ নিচু করে রাখলে। রুহি ফট করে মুখ তুলে আহসানের দিকে তাকালো, বুকে হাত জোড়া গুজে তার দিকে তাকিয়ে আছে। পরে তো সবাই বলবে আহসান খানের স্ত্রী কুঁজো, তখন আমার ইমেজটা কোথায় যাবে বুঝতে পারছো? আহসান ভেতরে ভেতরে একটু মজা পাচ্ছে। রুহি কথাটা শুনে যত না অবাক হয়েছে, তার থেকে যেন একটু বেশি রাগ হচ্ছে। তবুও নিজেকে সামলে স্বাভাবিকভাবে বলল, মোটেও আমি কুঁজো না, আমি তো ঠিকই আছি। আপনার কি আমাকে দেখে কুঁজো মনে হচ্ছে? আহসান গম্ভীর গলায় বলল, তাহলে সব সময় মুখ নিচু করে থাকো কেন? সে তো আপনাকে দেখে আমার লজ। বাকিটা কথাটা বলার আগেই রুহির মনে পড়ল সে কি বলতে যাচ্ছিল। ভেবেই আরো লজ্জা লাগছে রুহির। আহসান ভ্রু কুঁচকে রুহির দিকে তাকালো, তারপর বলল, তুমি সায়েন্স না আর্টস পড়েছি ছিলে? রুহি মিনমিন করে বলল, আর্টস। তুমি কোন সাবজেক্ট অনার্স করছো? পলিটিক্যাল সায়েন্স। তোমার মার্কশিট বই আজকে মামাবাড়ি থেকে আনিয়ে নিবে। এরপর তোমার যদি কোনো কিছু বাকি আছে আমাকে বলবে, আমি নিয়ে আসব। ঠিক আছে। আহসান তারপর নিচে চলে গেল। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, শিউলি বেগম, আহসান, আফসান, তানিয়া, নীরা, ছোট, রুশান। রুহি প্রিয়াকে খাইয়ে দিচ্ছে, তখন শিউলি বেগম বললেন, আহসান রুহিকে নিয়ে আজকে শপিংয়ে যাও, ওর কিছু শাড়ি জামা কাপড় কিনতে হবে তো। আহসান বলল, আম্মু আজ তো আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কিছু বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং করতে হবে। আফসান বলল, হ্যাঁ আম্মু, মিটিংয়ে ভাইকে প্রেজেন্ট থাকতে হবে। আফসান বলল, নীরার সাথে রুহি শপিং করতে চলে যাক, আসার সময় আমি ওদেরকে নিয়ে আসবো না হয়। শিউলি বেগম একটা সন্তুষ্টের হাসি হাসলেন আহসানের কথায়। নীরা তো আজ মহা খুশি, ভাইয়ের পকেট খালি করবে। মনে মনে ভেবেই নিজেকে আজ অনেক শপিং করবে। তানিয়া যেন একটু মন খারাপ হলো, আবার রাগ হলো তাকে বলল না দেখে। তখনই আহসান বলল, তানিয়া তুমি ওদের সঙ্গে শপিংয়ে যাও, আমি সবার খরচ দিয়ে দেব। তারপর দুজনে অফিসে চলে গেল। নীরা তো নাচতে নাচতে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। প্রিয়া রুহির গলা জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, আমিও যাবো মাম্মা। রুহি প্রিয়ার গালে চুমু দিয়ে নাকে নাক ঘষে আদুরে গলায় বলল, হ্যাঁ মাম্মাম তুমিও যাবে। শপিং মলে রুশান আর প্রিয়া গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। আসলে তারা বোঝার চেষ্টা করছে তাদের ফুপির হয়েছেটা কি। একবার যাচ্ছে তো একবার আসছে, তাদের ফুপি পাগল হয়ে যায়নি তো? রুই অবাক হয়ে নীরার কার্যকলাপ দেখছে। শপিং মলে আসার পর থেকেই নীরা জোর কদমে শপিং করছে, যেন মনে হচ্ছে আজকের পর থেকে শপিং মল নামক স্থানটাই থাকবে না। ট্রায়াল রুমে একটার পর একটা ড্রেস নিয়ে ঢুকছে আর বেরোচ্ছে। রুহির অবাকের রেশ কেটে নাই নীরার ডাকে। নীরা একটা নীল ড্রেস পরে এসে হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করে, ভাবি আমাকে কেমন লাগছে? এই নীল রঙের ড্রেসটা আমার ওপর দারুণ মানিয়েছে না? নীল রঙের ওয়েস্টার্ন এক কাট লং ড্রেস। রুহি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে, একদম নীলপরি। তখনই আফসান হাসতে হাসতে মজা করে বলল, কচু লাগছে, একদম শেওড়া গাছের পেতনির মতো লাগছে তোকে। তুই রুশানার প্রিয়া ওদের সামনে যাস না, ওরা তাহলে ভয় পেয়ে যাবে। রুহি পেছনে তাকিয়ে দেখলো ওরা চলে এসেছে, কিন্তু ওদের তো এত তাড়াতাড়ি আসার কথা না। নীরা চোখ গরম করে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে বলল, এটা যদি মল না হতো তাহলে তোর আমি এমন অবস্থা করতাম তুই ভাবতেও পারছিস না।
আজ তো একটা শয়তান তুই, পাপা বলে প্রিয়া দৌড়ে আহসানের কাছে চলে গেল। আহসান প্রিয়াকে কোলে নিয়ে নরম গলায় বলল, আমার আম্মু কিছু কিনেনি। প্রিয়া দুই হাত মেলে বলল, মাম্মা আমাকে কিনে দিতে। আহসান প্রিয়াকে কোলে নিয়েই রুহির কাছে এগিয়ে গেল। আহসান রুহিকে বলল, তুমি এখনো কিছু শপিং করনি? রুহি মিনমিন করে বলল, আপনারা এত তাড়াতাড়ি চলে এলেন না, মানে আপনি বলেছিলেন যাওয়ার সময় আমি নিয়ে যাবেন, তাই বললাম, কিছু মনে করবেন না। আহসান গম্ভীর গলায় বলল, মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল আর সব কাজ কমপ্লিট, তাই তাড়াতাড়ি চলে এসেছি। কি শপিং করেছো দেখি? নীরা তানিয়াকে শপিং করতে দেখছে আর রুহি চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই দেখতে চাইছে। রুহি 3টি শাড়ি দেখালো। আসলে ও তেমন কিছু কিনতে পারছে না, ওর মামি তো আগে ওকে জামা কিনে এনে দিতেন। রুহি যেই শাড়িগুলো নিয়েছে সেগুলো দামি না হলেও কম দামও না, কিন্তু আহসানের কাছে শাড়িগুলো কম দাম মনে হলো, তাই নিজেই রুহির জন্য শাড়ি চয়েস করে নিচ্ছে, কিছু থ্রি পিচও নিচ্ছে। তা দেখে রুহি বলল, এত কিছু কেন নিচ্ছেন? আমার এত লাগবে না, কতগুলো শাড়ি তো নিলেন, আমার 6টা শাড়ি জামা হলেই চল। বাকিটা আর বলতে পারলো না। আহসানের চোখ গরম করে তাকানো দেখে রুহি চুপ করে যায়। আফসান রুশানের হাত ধরে তানিয়ার কাছে এগিয়ে এলো। তানিয়ার তো কোনো ধ্যান জ্ঞান নেই, তার পাশে যে জামাই তার তার বাচ্চা এসে দাঁড়িয়েছে সে বুঝতেই পারছে না। তানিয়া তো শপিং করতে ব্যস্ত, এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় তাও থামবে না। আফসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো তোমার হলো না? তখন থেকে এটা ওটা নিয়ে যাচ্ছ। তারপর কিছু একটা ভেবে বলল, তানিয়া আমি একটা খুব সুন্দর ডিজাইনের গোল্ড নেকলেসের সেট দেখলাম, জুয়েলারিটা কিন্তু খুব সুন্দর, তুমি কি ওটা এখন নেবে? হেসে বলল, নেব না মানে নিশ্চয়ই নেব। তারপর আহসানের হাত ধরে সামনে এগিয়ে গেল। নিরান রুহির জন্য জুয়েলারি, শেরুন ও জুয়েলারি কিনেছে। আহসান প্রিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে, তখনই একটা কালো রঙের শাড়ির দিকে নজর পড়লো। শাড়িটা খুবই সুন্দর, যেই ভাবাতো সেই কাজ। শাড়িটা সবার অগোচরেই নিয়ে নিল, শাড়িটা আলাদা প্যাকিং করে নিল। সবাই ঠিক করলো আজকে ওরা রেস্টুরেন্টে ডিনার করবে। শপিং মলের নিচে ওরা দাঁড়িয়ে আছে। আহসান গাড়ি নিয়ে আসলে রুহি পেছনের দিকে উঠতে গেলে নীরা রুহিকে থামিয়ে চোখ মেরে বলল, কি করছো ভাবি? এখানে না সামনে বসো। তোমার উনি মানে তোমার আহসান বাবুর সামনে, ওখানে বসো বলেই মিট মিট করে হাসতে লাগলো। রুহি তাকিয়ে দেখলো সবাই হাসছে। রুহি তো লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। রুহি গিয়ে সামনের সিটে বসলো। রুহি পড়েছে মহাবিপাকে, সিট বেল্ট লাগাতে পারছে না। আহসান রুহির সিট বেল্ট লাগাতে লাগলো। রুহি আহসানকে এতটা কাছে দেখে নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম, চোখ মুখ খিচে বসে থাকলো। আহসানের এতটা কাছে থাকায় রুহির এক আলাদা অনুভূতি হলো। রুহিকে এভাবে বসে থাকতে দেখে আহসান কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এভাবে চোখ বন্ধ করে রেখেছো কেন? আহসানের কথায় রুহি চোখ খুলে তাকালো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আফসানের গলা খাকরানিতে দুজনের ঘোর কাটলো। রুহি আর এক দফা লজ্জা পেল। অতঃপর সবাই বাড়ির দিকে রওনা দিল। প্রিয়া তো আজ মহা খুশি, সে মাম্মা পাপার কাছে ঘুমাবে। প্রিয়া আগে থেকেই বেডে শুয়ে পড়েছে। রুহি প্রিয়ার কাছে এসে শুয়ে পড়ল। আহসান ডিভানে ঘুমানোর জন্য এগিয়ে গেলে প্রিয়া বলল, পাপা তুমি কোথায়? দাঁত এখানে আতো, আমলা সবাই ঘুমাবো একসাথে। আহসান আদরে গলায় প্রিয়াকে বলল,
দেখো আম্মু, তোমার মাম্মা তোমার কাছে, দুজনে ঘুমাও শোনা। প্রিয়া তো সে নাছোড়বান্দা, একসাথে ঘুমাবে মানে তো ঘুমাবেই। আহসান শেষমেশ প্রিয়ার জেদের কাছে হার মানে রুহিকে বলল, তোমার কি কোনো অসুবিধা হবে? প্রিয়া ঘুমিয়ে পড়লে আমি গিয়ে ডিভানে শুয়ে পড়ব। রুহি ধীর কণ্ঠে বলল, আমার অসুবিধা হবে না, আপনাকে উঠে ডিভানে ঘুমাতে হবে না, আর বেডটা তো অনেকটাই বড়। রুহির প্রথমে একটু আড়ষ্টতা থাকলেও তারপর নিজেকে ঠিক করে নেয়। প্রিয়াকে কোলের কাছে নিয়ে ঘুমিয়ে পড়ল। আহসান প্রিয়ার উপর হাত রেখে তার ছোট্ট প্রিন্সেসকে দেখছে। তখনই ঘুমের ঘোরে রুহি আহসানের হাতের উপর হাত দিয়ে দেয়। আহসানের শরীর বেয়ে যেন হালকা শীতল অনুভূতি হলো। আজ 3 বছর পর আবার সেই এক অনুভূতি, আবার প্রণয়ের সেই সুর। তার জীবনে যে আবার প্রণয় সুর আসতে চলেছে, তার আহসান ভালোভাবেই বুঝতে পারছে। আহসান রুহির হাতের উপর নিজের হাতটা রেখে তাকিয়ে থাকলো তার মেয়ে ও প্রণয়ের দিকে। পাখির কিচিরমিচির মধুর শব্দই সর্বপ্রথম জানান দেয় সকাল হয়ে গেছে, সবাই উঠে পড়ো। আর যে সকাল নেই, কত আর সবাই ঘুমিয়ে থাকবে। আহসান পাশ ফিরে তাকিয়ে দেখে মেয়ে দিব্যি ঘুমিয়ে আছে এখনো। তাকিয়ে দেখে মেয়েটা তার রুহিকে কি সুন্দর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে। আগে প্রিয়া খুব কান্নাকাটি করতো, মাম্মামের কাছে ঘুমাবে। জন্মের 1 মাস পর থেকে তো মাকেই সারা জীবনের জন্য হারিয়ে ফেললো। আহসান উঠে আধা শোয়া হয়ে বসে প্রিয়ার মাথায় একটা চুমু খেলো। তারপর মাথা হঠাৎ চোখ যায় রুহির দিকে। মুখে ছোট চুলগুলো পড়ে রয়েছে, এই রূপেও দেখতে খুব মায়াময়ী লাগছে আহসানের কাছে। চোখের পলক না ফেলে তাকিয়ে আছে তার অর্ধাঙ্গিনীর দিকে। তারপর রুহির উপর ঝুঁকে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে চুলগুলো কানের পেছনে গুজে দিল। সরে আসার সময় তার মনে এক অবাধ ইচ্ছা জাগলো। সেই ইচ্ছাকে দমিয়ে না রেখে রুহির কপালে তার অধর জোড়া দিয়ে ভালোবাসার স্পর্শ দিল। আহসানের দেওয়া রুহিকে প্রথম ভালোবাসার পরশ, যা রুহির অজানা থেকে গেল। আহসান উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর নিচে গিয়ে নিজের জন্য 1 কাপ ব্ল্যাক কফি করে রুমে আসলো। এসে দেখলো রুহি উঠে পড়েছে। রুহির দিকে এক পলক তাকিয়ে বারান্দায় চলে গেল। কিছুক্ষণ পর রুমে এসে দেখলো রুহি পেট ধরে এখনো বসে আছে। আহসান রুকুসকে রুহির দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, রুহি তুমি এখনো বসে আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। রুহি চোখ মুখ খিচে তখনই পেট ধরে বসে আছে। আহসান এবার কিছুটা সন্দেহ হলো, কণ্ঠস্বর নরম করে বলল, রুহি কি হয়েছে বলো, না বলে তোমার কি কষ্ট হচ্ছে বুঝবো কি করে? আর তুমি এভাবে পেট চেপে বসে আছো কেন? রুহি আমতা আমতা করে বলল, আসলে আমার পিরিয়ড হয়েছে, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। আহসেন এবার যেন স্বস্তি পেল। প্রথমে তো রুহিকে দেখে ওর ভয় লেগে গেছিল। তা তুমি এটা বলতে এতটা অস্বস্তি বোধ কেন করছো? আমি তোমার স্বামী, আমি তো বলেছি তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। রুহি মিনমিন করে বলল, আসলে আমি আগে বলতো এইসব কথা পুরুষ মানুষদের বলতে নেই, এগুলো নাকি মেয়েদের লজ্জার বিষয়, তাই আর কি। আহসান বলল, রুহি তুমি তো একজন কলেজ স্টুডেন্ট, একজন এডুকেটেড একটা মেয়ে, তুমি এই কথা বিশ্বাস করো? এইগুলো মেয়েদের লজ্জা নয়, মেয়েদের গর্ব। এইটা হলো, এইটা হয় বলেই তো মেয়েরা মা হতে পারে, তাই এইগুলো নিয়ে লজ্জা করবে না বুঝলে? রুহি মাথা নাড়ায়। আর তার অর্থ হ্যাঁ। আহসান রুহিকে কিছুক্ষণ ওয়েট করতে বলে কোথায় চলে গেল। তারপর মিনিট 10-এর মধ্যেই প্যাডার মেডিসিন নিয়ে চলে আসলো। এর মধ্যে তোমার পেট ব্যথার
মেডিসিন আছে, তুমি ফ্রেশ হয়ে আসো। ধন্যবাদ। ওয়াশরুমে চলে গেল। আহসানের মধ্যে প্রিয়াকে ডিভানে শুয়ে দিয়ে বেডশিট চেঞ্জ করে ফেলল। রুহি একটা থ্রি পিস পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো বিছানায় নতুন বেডশিট। আহসানকে রুহি বলল, আপনি আবার এইসব করতে গেলেন কেন? আমি করে দিতে পারতাম তো। আহসান বলল, তুমি এখন শুয়ে পড়ো, আর পাকামো করতে হবে না। আমি নিচে গিয়ে বলে দিচ্ছি ব্রেকফাস্ট উপরে পাঠিয়ে দিবে। রুহির চোখ ছলছল করছে, এক্ষুনি অশ্রু গড়িয়ে পড়বে। আগে এই কষ্ট নিয়েই রুহিকে কত কাজ করিয়েছে। মামা আর আসিফ ভাইয়া ছাড়া কেউ ওকে এভাবে কেয়ার করেনি, ভালোবাসেনি। আর এখানে সবাই রুহিকে খুব ভালোবাসে। রুহি ভাবছে এতটা সুখও তার কপালে ছিল। রুহি মনে মনে বলছে, আপনার এত কেয়ারিং, আপনার ব্যক্তিত্ব দেখেছে যে আমি আপনাকে আরো বেশি ভালোবেসে ফেলছি। তা কি আপনি বুঝতে পারছেন? আমার প্রিয় আহসান বাবু, আমার প্রণয় পুরুষ। ভেবেই হাত জোড়া দিয়ে লজ্জায় চোখ বন্ধ করে নিল। কয়েক সপ্তাহ পর এখন রুহি আর আহসানের সম্পর্কটা অনেকটাই গভীর হয়েছে। এখন আর রুহি আহসানের সাথে কথা বলতে অত লজ্জা পায় না। রোহিণীরা, রোশান, প্রিয়া চারজন মিলে বাড়ির সামনে একটা পার্কে ঘুরতে এসেছে। সবাই মিলে একটা বেঞ্চে বসে আছে। অনেক বাচ্চাও এসেছে তার বাবা মায়ের সঙ্গে, অনেকে আবার খেলছে। হাওয়াই মিঠাই দেখে প্রিয়া বলল, মাম্মা, আমি ওটা খাবো, কিনে দাও আমাতে। রুহি বলল, না মাম্মা, আমি এগুলো খেতে নেই, ওগুলো খেলে শরীর খারাপ করবে। প্রিয়া তো শুনবে না, শেষমেশ নিয়েই ছাড়লো। রুশানকেও একটা কিনে দিল রুহি। তারপর রুহি আর নীরা ফুচকা আইসক্রিম খেয়ে আর একটু ঘোরাঘুরি করলো। নীরা তার একটা ফ্রেন্ডের সাথে রুহির পরিচয় করিয়ে দিচ্ছিল। তখনই রুহির চোখ গেল রাস্তার দিকে। একটা লোক, মূলত একজন বিক্রেতা, বাবালস উড়িয়ে বিক্রি করছে। আর রুশান সেই বাবালসগুলো ধরতে ধরতে রোডের মাঝে চলে গিয়েছে। আর দ্রুত বেগে একটা ট্রাক আসছে। রুহি দৌড়ে গিয়ে রোশানকে টেনে রাস্তার অপর পাশে পড়ল। রোশান অক্ষত অবস্থায় থাকলেও রুহির মাথা হালকা ফেটে যায়। রোশান তো ওখানেই রক্ত দেখে কান্না করে দিয়েছে। নীরা দেখে দৌড়ে রুহির কাছে আসে। রুহি সেন্সলেস হয়ে গেছে। ছোট প্রিয়া তার মাম্মাকে এভাবে দেখে খুব কান্নাকাটি করছে। নীরা কিছু লোকের সাহায্য নিয়ে রুহিকে হসপিটালে নিয়ে যায়। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।